হ্যাঁ, শুরু করো। উন্নত নিরাপদ সুস্থায়ী জীবন জীবিকা আয় সৃষ্টির লক্ষ্য হিন্দুভূমি। প্রাকৃতিক খাদ্য অরণ্য প্রকল্প সকলের জন্য রাসায়নিক বিষমুক্ত প্রাকৃতিক খাদ্য উপাদান। এটাই হচ্ছে উনি সবটা খুলে বলবেন আর কি। হ্যাঁ, এই এক একজনে ই করুন, তাহলে মনে গেঁথে যাবে। স্কুলে যখন পড়া মুখস্থ হতো না, ওই রকম নামটা পড়ার মতো। তাপসী, পড়ো পড়ো পড়ো, বলো। এখানে হচ্ছে উন্নত নিরাপদ সুস্থায়ী জীবন জীবিকা আয় সৃষ্টির লক্ষ্য হিন্দুভূমি আর প্রাকৃতিক খাদ্য অরণ্য প্রকল্প সকলের জন্য রাসায়নিক বিষমুক্ত প্রাকৃতিক খাদ্য উপাদান। না, ও বাদিকে কি দেয়া আছে? ধানের গাছ, গমের গাছ, একটা শস্য, ধান ও গম। আর ডান দিকে কি? পশু। ডান দিকে কিসের ছবি দেওয়া আছে? গোমাতা। ঠিক আছে, গরু বলে গোমাতা। তাহলে এই যে গোমাতার ছবি দেয়া আছে, তার কারণটা কি? এই তো সে হলো, তার কারণ কি? এক একজন কারণ কি? গোমাতা মানে গরুর থেকে আমরা অনেক কিছুই পাই। এবার সবথেকে মূল কথা, গরুর থেকে গোবর পাই। এবার গোবরটা নিয়ে আমাদের ভার্মি কম্পোস্ট বলে রাসায়নিক বিষমুক্ত আপনার জৈব সার তৈরি হয় গোবরটা দিয়ে। ওই জন্য গরুটা ওখানটায় মেন উদ্দেশ্যে আছে। দুধ তো পরে আছে, আগে সারমুক্ত যেহেতু বলেছে এখানটায়, তার জন্য গোবরটাই ওখানটায় বেশি। আর কে কে বলবেন এই যে গরুর ছবি গোমাতার ছবি দেওয়ার কারণ কি? যে যে বলতে পারেন বলুন, 2-5 কথা বলুন। এটাই শেখা। গরুর যে মানে গোমূত্র, ওটাও সার তৈরি করতে কাজে লাগে। তারপরে আপনার পুজোতে তো লাগছে, প্রত্যেকটা গরুর প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। বিষমুক্ত রাসায়নিক সার তৈরি করার জন্য। গরুতে কাজে লাগে রাসায়নিক করার জন্য, আচ্ছা, বিষমুক্ত করার জন্য গরুর গোবর। আর তোমার এক একজন কে কে যে যে বলতে চায় হাত তোলো না, হাতে সবাই চাই জোর করে। স্কুল তো কলেজ নয়, যে বলতে চায়, নাহলে কি করে হবে? এটাই তো ভাব বিনিময়। আর কে বলবে? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, বলো। যে রাসায়নিক সারের যে মুক্ত প্রাকৃতিক যে খাদ্যগুলো উৎপাদন করবো, তাহলে গোমূত্র মানে এখান থেকে নিয়ে যে গোমূত্র, গোবর, এসবগুলো কম্পোস্ট সার, অনেক রকম সার তৈরি করে, যেমন ওখানে আছে আপনার গমের গাছ কিংবা ধান শস্য মানে ফসলগুলোকে চাষ করব, এই সারগুলো তৈরি করে আমরা নিজের হাতে প্রয়োগ করে এবং গম, ধান, শাক সবজি এতে আমরা চাষ করতে মানে ব্যবহার করতে পারি। সে তো বিস্তৃত হবে, এটা তো পরে। কিন্তু এই যে ছবিটা দেওয়া হচ্ছে, দুটো কিসের প্রতীক? প্রতীকটা হচ্ছে, সংস্থাটা হচ্ছে, আশ্রম হচ্ছে হিন্দুভূমি। আর এখানে হচ্ছে ধান ও গমক শস্য, ওইটা হচ্ছে প্রধান খাবার। এটা হচ্ছে খাবার, মানে উদ্ভিদ থেকে যত রকম হতে পারে সেইটা। আর গোমাতা হচ্ছে এই যে গোমাতাকে কি হিন্দুরা কি নিপীড়ন করি, মারি, কাটি, ধরি এবং প্রকাশ্যে কি খাওয়া গোমাংসকে আমরা ভক্ষণ করি? তাহলে গোমাতা হচ্ছে মা কাকে বলে? না, কাকে বলে? হ্যাঁ, সৃষ্টি তো সকলেই পশু দেয়। গোমাতা এই জন্যই বলতে পারি যে মাতৃদুগ্ধ, মাত্রা মানে যে মনুষ্যর দুগ্ধ যেমন মনুষ্য পান করে বাচ্চা, তা গোদুগ্ধ করেও তো খেয়েও তো মানুষ জীবকুল বেঁচে থাকে, তাই তো? সেই জন্য অর্থাৎ যে সৃজন তো করে এবং পালনও করে, সেই হচ্ছে গরুকে মাতা হিসাবে হিন্দুরা, এইটা তার প্রতীক। ঠিক আছে? আর একমাত্র একটি গরু যদি থাকে, তার থেকে যে প্রাপ্ত গোবর, গোমূত্র, দুধ, এই দই, এগুলো বাদই দিলাম আর কি, যা পাওয়া যায় দেশি গরু হবে কিন্তু, তাহলে তার থেকে কম করে 5 বিঘা জমি, তারও বেশি জমি চাষ করা যায়, আর কিছুর প্রয়োজন পড়ে না। এইটুকু মোটামুটি একটু রেকর্ডিং কে করতে পারবে? মিনিট 10 কে পারবে? তুমি পারবে? করো, সুন্দরভাবে করো। হ্যাঁ, যেভাবে যে বলতে পারবে। হ্যাঁ, এইটা নিয়ে ওম কালী ওম মামা ওম হরি ওম হরি হরি, যেটা একটা ধর্মীয় কিন্তু তার একটা মূল মন্ত্র। উন্নত নিরাপদ সুস্থায়ী। নিরাপদ সুস্থায়ী মানে কি? স্থায়ী মানে যার পার্মানেন্ট, স্থায়ী মানে পার্মানেন্ট। ওই কাজে বলে না টেম্পোরারি না পার্মানেন্ট। পার্মানেন্ট মানে সারা জীবন, সারা জীবন। ঠিক। আর সুস্থায়ী মানে
সুস্থায়ী মানে সুস্থ। ঠিক আছে, কারণ তার উপর একটা ভরসা আছে। হ্যাঁ, যে উপরে আমার একটা আশা আছে, ওটা থাকবে। বলছে সুস্থায়ী মানে যে যাবে দেখো, এই একবার এইভাবে উঠলো, একবার যেতে না। সুস্থায়ী মানে একটা ভাবে সে বসে থাকবে, একবার এগোবে আর কি। সুস্থায়ী যেবার ফলন হলো তো সামনের বার হলো না, সেটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা তো কারোর হাতে নেই। তাহলে কোন দিক গেল? সুস্থায়ী। জীবন জীবিকা মানে সবাইকে একটু ধরে ধরে নিয়ে, হ্যাঁ, জীবন জীবিকা মানে সুস্থায়ী জীবন জীবিকা জীবন। আমার লক্ষ্য আছে যে আমি এইভাবে কাজটা করলে ভালো জীবনটা আমার নিরাপদ থাকবে, মানে জীবন জীবিকাটা আমি ওর উপরে ভালো পারবো। জীবন থাকলে তো জীবিকা। জীবন মানে এগুলোই জীবন, আশাটাই জীবন। আর তার জীবনের সমাপ্তি মানে মৃত্যু। কারণ আমাদের জীবন থেকে মৃত্যু পুরোটাই তো, মৃত্যুর পরে কিন্তু তার কাজকর্ম থাকে না, আবার নতুন করে সৃষ্টি হয়। তাহলে এই যে জীবন যখন বলছি, তার জীবন করতে গেলে তো আমাকে তো আবার শরীরের ধর্ম পালন করতে গেলে তো খেতে হবে প্রত্যেকে, সে মানুষ হোক, পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই। তাহলে জীবন জীবিকা, তাহলে সেইটা যে উপায়ে সম্পদের সৃষ্টি হয়, সম্পদ সৃষ্টি করা, এই চাষবাস এটা তো একটা সম্পদ। সম্পদ সৃষ্টি হবে এবং তার মানে সরবরাহ, ডিস্ট্রিবিউশন, সেইটাই হচ্ছে জীবিকা। তার জন্য তার আবার একটা আয়ের থাকে, সম্ভাবনা থাকে। জীবিকা আর জীবিকা হলে আয়ের সম্ভাবনা থাকে, আর সৃষ্টি তার একটা লক্ষ্য। এই লক্ষ্যটা হচ্ছে বিষ মুক্ত, রাসায়নিক সার, কীটনাশক, বিষ মুক্ত আহার্য তৈরি করা। আমরা কি কি খাবার খাই? বেঁচে থাকতে হলে মানুষের কি কি দরকার? প্রোটিন, শর্করা, আমিষ খাবার, সব রকম খাবার। তা সেই খাবারটা কার মাধ্যমে আসে? খাবারটা প্রকৃতির মাধ্যমে। প্রকৃতির মাধ্যমে। প্রকৃতির মধ্যে কি কি পড়ে? আমরা বাঙালি হিন্দু সমাজের নিয়ে ভাবছি, তাহলে আমরা কি কি খাই? ধান, চাল। একটা হচ্ছে উদ্ভিদ থেকে আসে, গাছপালা থেকে, তাই তো? একটা গাছপালা থেকে। সবাইকে একটু ধরে নিও এক জায়গায় বসে, সবাইকে ঘুরে ঘুরে করো। আমি একদম ঠিক সবাই করছি। এনারা পড়ছে ঘুরে ঘুরে করো, সবার বক্তব্য যে যা বলতে সবাই একটু বলুন। তাহলে একটা হচ্ছে আমরা গাছপালা থেকে পাই, বোঝা গেল? আর একটা পাই কি থেকে? প্রাণী থেকে। প্রাণীর মধ্যে কে কে পড়ে? মানে একটা হচ্ছে পশু, আর হচ্ছে পক্ষী, আর একটা হচ্ছে মৎস্য, কীট পতঙ্গ থেকে, তাই তো? তাহলে একটা উদ্ভিদ থেকে, উদ্ভিদ জগৎ থেকে, আর একটা হচ্ছে প্রাণী জগৎ থেকে, বোঝা গেল? তাহলে সেটা আগে একটা সময় ছিল যখন মানুষের এইভাবে চাষবাস করতো না, তখন সে করতো কি? প্রকৃতি থেকে বনে জঙ্গলে যা পেতো মানুষ এইভাবে করতো। তারপর মানুষের যখন আরো সংখ্যা বাড়লো, প্রকৃতি থেকে এসে এই খাবারটা কমে গেল, তখন করে তাকে আবার সৃজন করতে হয়েছে। এই যে ধান থেকে শুরু করে সবকিছু। তারপর যখন মনে হলো যে এই যা জনসংখ্যা, সেইটুকু তার যোগান দিতে বলে এইটা যথেষ্ট নয়, তারপর থেকে রাসায়নিক সার, কীটনাশক। রাসায়নিক কীটনাশক করে করে দেখা যায় জমির তো একটা উর্বরতা থাকে তো, মাটি, সেই উর্বরতা কমে যাচ্ছে। তার মানে যদি আমরা হিসাব করে দেখি যে যে পরিমাণ রাসায়নিক সার, কীটনাশকের জলের ব্যবস্থা, তার থেকে কি খরচা হয়েছে? শ্রমের খরচা। আর তার থেকে আমরা যা পাচ্ছি তাতে খুব একটা আয় থাকে বলে মনে হয় না। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, এই রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের পরে পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে? জমির উর্বরতাটা ক্ষতি হচ্ছে, তা সেই উর্বরতাটাকে ঢেকে দিতে আর একটা আবার জল দূষণ হচ্ছে। জল দূষণ হচ্ছে তো, তা আমরা যা খাচ্ছি বিষযুক্ত খাবার, তা সেটা তো আবার ঘুরে ফিরে আমাদের মাধ্যমেই তো ফিরে আসছে। তাহলে কি হচ্ছে? যা খাচ্ছি তার সঙ্গে কিন্তু বিষও খাচ্ছি তো, এটা তো সত্যি। আয়ু তো কমে যাচ্ছে, মানুষের আয়ু কমে যাচ্ছে না, আগের থেকে মানুষের আয়ু বড়ায়ু বেড়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে আরো দুরারোগ্য ব্যাধি এসছে। যে ব্যাধিগুলো, প্রেসার আগে এত ছিল না, টেনশন, প্রেসার, কিডনির রোগ, হার্টের রোগ, সুগার,
ক্যান্সার, মেয়েদের বন্ধ্যাত্বতা, এই জরায়ু ক্যান্সার, সিস্টার, যত রকম মানুষের, শুধু মানুষের বলে না, এই সবকিছু। আগে এত শকুন দেখা যেত, কিন্তু তাতে গবেষণায় দেখা গেছে যে যে গবাদি পশুগুলো মরার পর তো শকুন কিন্তু জীবিত খাবার খায় না, মরে গেলে খায়। তাহলে ওই গরু, যে যে গরু বলি, যা বলি আর কি, ওরা তো ওই বিষ খেয়ে খেয়ে, ও সেই বিষটা ওদের ওখানে জমা হতো, মুরগি বা পোলট্রি যা বলি, সেটা খেয়ে ওদের কি হতো, শকুনের যে ডিমটা না, সেই ডিমের খোসাটা পাতলা হয়ে গেছে। তার মানে ডিমটা যেখানে আমার সেখানে ডিম যায়, ভেঙে যায়। তাহলে সেই করে দেখা যাচ্ছে শকুনের প্রজাতি নষ্ট হয়ে গেছে। তাহলে এক একটা প্রজাতি হারিয়ে যাচ্ছে। তার থেকে পরিত্রাণের জন্য কিছু মানুষ তো চিন্তা ভাবনা করে যে সমাজের কিছু কল্যাণ ভালো হবে। তা এখন নয় 60-70 বছর এখানে রাসায়নিক সার হচ্ছে, তার আগে তো মানুষ এইভাবেই চাষবাস করতো, তখন থেকে বিনা অনাহারে তো মারা যায়। আর একটা কথা হচ্ছে, যাদের সেই সম্পদ আছে, বড় বড় মানুষ, কল কারখানা, তারা কি করে তাদের নিজস্ব খাবারের জন্য তারা আলাদাভাবে তারা সেগুলো তৈরি করে, তারাই বিষ খাবার খাচ্ছে। যারা নিরুপায় তারাই খাচ্ছে, আমরা জানিও না। পটল হচ্ছে একটু ওখানে বিষ দেওয়া হচ্ছে, তারপর তাকে রাঙানোর জন্য যেসব দেওয়া হচ্ছে না, তুতে দিয়ে এইসব করা হচ্ছে। সন্ধ্যেবেলা দেখেছে লাউটা এত বড়, মনে একটা ইনজেকশন দিয়েছে, এত বড় হয়ে গেছে। সেটা শুধু মাছের, এটার জন্য, মাছের জন্য, পোলট্রির জন্য, পোলট্রিতে যে যা রেগুলার খেলে পরিণাম ক্যান্সার সম্ভাবনা বেশি। এইটা হচ্ছে মূল কথা। এবার এর থেকে পরিত্রাণের জন্য এই জৈব চাষবাস এবং তার জন্য জীবন। তাহলে এই উদ্দেশ্যটা কি কারোর, হয়তো সকলেই আপনারা কম বেশি জানেন, এই উদ্দেশ্যটা কি মনে ধরেছে? এই উদ্দেশ্যটা যে একটা ভালো, মানুষের জন্য ভালো, জীবের জন্য কল্যাণ, আগামীর জন্য কল্যাণ, এইটা কি সবাই মেনে নেবেন? হ্যাঁ, আপনি বলুন কেন ভালো এটা? দু এক কথা বলুন কেন। আপনি যা বুঝেছেন তাই আপনার মন থেকে, এটা তো স্কুল কলেজের পরীক্ষা হচ্ছে না, যা মন থেকে, কারণ এটা দরকার চাষ করতে গেলে, নাহলে 2-3 বার উৎসাহ থাকবেন। কেন আমি এটা করবো? আপনি একটা পয়েন্ট বলেন, সবাই একটা পয়েন্ট বলে অনেক পয়েন্ট হয়ে যাবে। একটা মানে এই যে কাজটা, প্রাকৃতিক খাদ্যারণ্য প্রকল্প, বিষমুক্ত খাদ্য তৈরি, এইটার সপক্ষে কেন দরকার, এইটা একটা পয়েন্ট বলেন, একটা বলেন। আপনার নাম বলেন, নাম বলে বলেন। আমার নাম হচ্ছে সুস্মিতা দাস। নিবাস? সুস্মিতা দাস। নিবাস? বাড়ি বেরমজুর, সন্দেশকারী। ঠিক আছে, কেন একটা পয়েন্ট বলেন। একটা পয়েন্ট হচ্ছে, আমরা বাড়িতে ধরো যেই জৈব সার দিয়ে যেই শাকসবজিগুলো লাগিয়ে আমরা যদি বাড়িতে চাষবাস করে খেতে পারি, বাজার থেকে না কিনে নিয়ে এসে, তার জন্য আমাদের শরীরের জন্য কিছুটা উপকার। শরীরের জন্য মানে স্বাস্থ্যের ভালো। আপনি বলেন নাম কি? পুরো নাম বলতে হয়, বলেন। লিপিকা দাস মাহাতো। বাড়ি? আচ্ছা, বলেন কেন বলি, নিচে বলছেন, আপনার যা মনে হয় তাই বলেন। প্রথমত আমরা একটা পয়েন্ট ভূমিতে, কেন এটা ভালো, কেন দরকার? কেন ভালো? এটা এই কারণেই ভালো যে মানে বিষমুক্ত খাবারটা খেলে আমরাও ভালো থাকবো, ভবিষ্যৎ প্রজন্ম সেটাও ভালো থাকবে। কারণ আমার গর্ভ থেকে যে জন্ম হবে, আমি যদি সেই রাসায়নিক বাদ দিয়ে যদি এই জৈব সার খাই, তাহলে তার এটাও ভালো থাকবে, মানে শরীর সুস্থ থাকবে। ঠিক আছে, নাম বলেন। ক্যামেরাম্যান ঠিক করে ধরেন, দেখবেন কেমন ক্যামেরা কারেন। হ্যাঁ, নাম কি? আমার নাম কৃষ্ণা সর্দার, আমার বাড়ি বেলুন। আচ্ছা, সন্দেশকারী। এইটা শুনলেন এই মুহূর্তে, কেন এটা ভালো বলেন? এটা ভালো, এটা আমরা রাসায়নিক সার যদি তৈরি করে খাই, রাসায়নিক জৈব সার, তা আমাদের বাড়ির পুরো ফ্যামিলি, আমি নিজে, আমার ফ্যামিলি সবাইকে আমি সুস্থ। আচ্ছা, ওইদিকে ঘুরে ঘুরে বসুন তো, অত কয়েকটা দিচ্ছি তো। হাতে ঘুরে দেবে। আমরা সবাই সবটা হচ্ছে হেলথের ব্যাপার। আমাদের সাথে খেয়াল
সমীরবাবু তো আমাদের সাথে খেয়াল ও আচ্ছা আচ্ছা, এ তো আমার অনেক দিন বলা হয়ে যাচ্ছে। সেটা না, আমাদের একসাথে পেরোনো। এই যে ক্যামেরা দিদি, এই যে হ্যাঁ আপনার কি নাম? কেরা করবে? এই তো এইটা করো। ওটা আমার নাম আগে সরকার। হ্যাঁ বাড়িতে বেরোতে কল করা। হ্যাঁ, আপনি তো শুনলেন মোটামুটি এটা কেন করবো, এই যেটা খাদ্যারণ না ওটা প্রকল্প এখন আসেনি তো, এতটুকু দেখি যা বলো। আপনার জীবনে ভালো মন্দটা আপনি জানেন না, বলেন। রাসায়নিক যে পদ্ধতি, সারের পদ্ধতি, বাড়ি থেকে যে সার আমরা তৈরি করবো সেই সার লাগিয়ে যে মানে যিনি বলছেন ওনাকে ধরেন। এইটা স্কুলের পড়া না, মনের মধ্যে যা আছে যেটাই তো শুনলে তো সেটা। আচ্ছা চা বিস্কুট খাওয়াই খান চাটা। আমাদের এটা কাজটা একটু করে নিই, খাবারটাই আমরা তো খাবার জন্য মিলি, খাবার একটু উদ্দেশ্যের জন্য মিলি, খাবার তো সুগার বেঁচে থাকলে খেতেই হবে। কত খেয়েছি খাবো আর পরেও খাবো, দিতে হবে। আপনার নাম বলেন? আমার নাম ঝর্ণা দাস। এইটা তো বুঝলেন মোটামুটি কেন এটা দরকার। এটাই রাসায়নিক সার দিয়ে আমরা যদি চাষবাস করি, সবজি ফসল যাই বানাই না কেন, সেটা যদি খাই আমাদের শরীরে রোগ ব্যাধি কম হবে, স্বাস্থ্য। এনারা তো অভিজ্ঞ। হ্যাঁ আপনার নাম? সোনাকা সরকার। হ্যাঁ, এটা কেন দরকার বিস্ফোরিত খাবার? বাড়িতে ওই জৈব সার তৈরি করে যদি আমরা সবজিটা তৈরি করি, কিন্তু আমরা শরীর টরীর সব সুস্থ থাকবে। আচ্ছা, সবাই তো শরীর সুস্থ, সবাই একই কথা বললেন। হ্যাঁ এনাকে পরীক্ষার মতো হ্যাঁ বলেন, যা মনে আছে বলেন। আমাদের বিশুদ্ধ রাসায়নিক সার না ব্যবহার করে আমাদের বাড়িতে জৈব সার তৈরি করে আমরা তার থেকে শাক সবজি আমরা খাই, তাতে পরিষ্কার খাওয়া। ভালো। আগে আপনার বাড়িতে কি জমি কতটুকু চাষ করেন? বলুন, যে করলে করো, বলুন, না বলে না বলুন। 4-5 বিঘে ধান থেকে শুরু করে এমনি বাগান সবজির জন্য কতটুকু? বিঘা। তা সার কি রাসায়নিক সার ব্যবহার করেন? মানে এগুলো কি করে তৈরি করতে মোটামুটি জানেন। আচ্ছা, তার নাম কি বললেন? হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী সরকার। হ্যাঁ, ওনার কথা তো ওনার একটা অভিজ্ঞতা দিয়ে বললেন। সবাই এই হ্যাঁ ইংরেজি হ্যাঁ এই যে ক্যামেরাম্যান, ক্যামেরা এই হ্যাঁ ওকে ঠিক আছে ধরছি। হ্যাঁ, নাম কি আপনার? হ্যাঁ, লীলাবতী দাস। লীলাবতী দাস, ওই বেরমজুর। আচ্ছা, এইটা কেন দরকার? আমাদের এই জৈব সার দিয়ে আমাদের মানে সবজি টবজি তৈরি করে নিজেদের শরীরের পক্ষে ভালো হয়। আচ্ছা, আপনার বাড়িতে চাষবাস কতটা হয়? বলুন, বলে হবে 10 কাঠা। তার মধ্যে কি কি চাষ করেন? ওরা তো ধান চাষের জন্য, সবজি চাষের অল্প আছে। আচ্ছা, সবজি চাষটা করেন? হ্যাঁ, করা হয়। কি কি সবজি করেন? সব রকম সবজি তৈরি করে। বাবার নামটা বলুন। সব রকম আর বর্ষার সিজনে কি চাষ করবে? ভেন্ডি, শাল্লা। আচ্ছা, তা বাইরে থেকে কি সবজি কিনতে হয়? বাইরে কিনতে হয়, বাড়িতে তৈরি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গেল সবারই তো মোটামুটি হলো, বাকি থাকলো এনারা দুইজন। হ্যাঁ বলুন। আমার নাম মিতালি সরকার। মিতালি? মিতালি সরকার। মিতালি সর্দার। বেরুনপুর কোলপাড়া থেকে হ্যাঁ, আমাদের এই জৈব সার থেকে বিভিন্ন রকমের সবজি চাষ করে ওই গোপাল সরকার, কাদল সরকার, রবীন্দ্র সরকারের বাড়ির বাড়ি হ্যাঁ, আমাকে চেনো? কাজল সরকারের স্ত্রী ওরা। ও কাদল সরকার, কাদলের বউ আমাকে চেনেন না? হ্যাঁ, আমাকে কে আপনি? আপনার বাড়িতে অনেকবার খেয়েছি, আপনাদের ক্লাবেও ছিলাম, অনেক চ্যারিটেবল করেছি। চেনেন না আমাকে? স্বপন নস্কর বলছি, সন্দেশকারী থেকে চেনেন না? অনেকদিন ধরে তো চিনতে পারছি না। আচ্ছা, তা মোটামুটি বাড়িতে কি কি চাষ হয়? সবজি কি কি চাষ হয়? এরপরে কি সবজি কিনতে হয়? সবজির জন্য কতটুকু জমি আছে মোটামুটি? 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠা?
আপনার নাম? জয়মজুর। কৃষি চাষ করেন? ধান চাষ হয়, বাগানে সবজিও চাষ হয়, মানে আমার ল্যাম্প সেভিং আছে। আর সবজি কি কিনতে হয়? হয় বাগানে চাষ হয়, কেনার খাওয়াটা খুব কম করেছি, কারণ নিজেরা কিছু কিছু সবজি চাষ করে খাই, এই জন্য যে রাসায়নিক বিষমুক্ত করার জন্য জৈব সার দিয়ে কিছু কিছু সবজি চাষ করে আমরা বাড়িতে এমনি সবজি কিনতেও হয় না? কিনতেই হয়। কিন্তু ওই রাসায়নিক বিষমুক্ত হতে গেলে তো সেই সবজি খেলে তো হবে না। তা খুবই কম খাই। সবার মোটামুটি এখন আমি একটু 2 মিনিট কথা বলি। ওরটা একটু বলে দিই। ও তো পরিচয় তো এটা তো রেকর্ডিং হচ্ছে না, ডকুমেন্ট। জৈব চাষে যেটুকু বুঝে তুমি বলো, বা তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে এটা কিভাবে সেটুকু আমি সুপ্রিয়া মিস্ত্রি। আসছে। নমস্কার, আমি সুপ্রিয়া মিস্ত্রি, বেলিয়াখালী থেকে এসেছি। তো এই জৈব সার পদ্ধতিতে আমরা যদি শাকসবজি বা বিভিন্ন ধরনের যে চাষগুলো হয় যদি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে একরকম আমাদের পরিবারটা বিষমুক্ত হচ্ছে, এবং এখানে যদি বেশি করে মানে সবজি এই বিষমুক্তভাবে আমরা লাগাতে পারি, তাহলে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে যারা মানে মার্কেটিং যারা মানে নিচ্ছে আর কি শাকসবজিগুলো, তারাও বিষমুক্ত হতে পারে। শুধু আমরা একটা চেষ্টা করব যে আমরা যাতে আমাদের পরিবারকে সুরক্ষিত করতে চাইছি, সেরকম 20-50 জন এরকম মানে সবাইকে ধরো মুখে মুখে বলতে বলতে সবাই এরকম জৈব সার পদ্ধতিতে যদি চাষ করতে থাকে, দেখা যাচ্ছে একরকমভাবে একটা পরিবেশটাকেই আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচাতে পারছি। এই জন্য আমাদের রাসায়নিক পদ্ধতিটা বাদ দিয়ে যদি আমরা এই জৈব পদ্ধতিতে চাষ করতে পারি, তাহলে নিজেদের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও আমরা বিষমুক্ত করতে পারছি আর কি। এই জন্য আমাদের জৈব সারের দিকে বেশি বেশি করে খেয়াল করা উচিত। হ্যাঁ, আমি একটু বলছি। এইগুলো কি বলবো, তো সবাই যারা এসছেন জয়মজুর থেকে বা অন্যান্য এলাকা থেকে, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং স্নেহ জানানো। আমাদের সাথী সেবা সন্দেশের উচ্চ সমিতি এই প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে 35 বছর। সুন্দরবনের সন্দেশখালী ব্লকে ফার্স্ট এনজিও। আমাদের একটা আশ্রম আছে, ছিল, এখনই রয়েছে। এর মাধ্যমে প্রচুর বাড়ির আদিবাসী তফসিলি ঘরের মেয়েরা 400-500 সব গেছে ইন্ডিয়াতে। বারেপুর যে হোমগুলো আছে ফ্রিতে সব পড়াশোনা করছে। আমি সেই দিকে ছেড়ে ওনার সাথে 2020-21 যুক্ত হই। ওনাকে একটা বারাসাতে জেলা পরিষদের আমাদের ডিএম অফিসে মিটিং স্থাপিত করে ওনাকে আমি আগ্রহ করে আনলাম যে আপনি আমাদের এখানে জৈব সার এবং ভার্মি কম্পোস্টের প্রচলন নেই। উনি রাজি হলেন। উনি 2 মাস 3 মাস পর পর আসতে লাগলেন। তখন মানুষকে একটু প্রচার করলাম, মিটিং করলাম, আলোচনা করলাম, কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে না। তাড়াতাড়ি মানে ফসল চায় এবং গ্রোথ চায়। আমরা কিছু এক্সপেরিমেন্টাল ভাবে কাজ করেছিলাম, সেটা আপনারা দেখবেন। তো শুধু সাবমার্শালের জলে প্রায় 4 কুইন্টাল মতো ঢেঁড়স হয়েছে, 3-4 কুইন্টাল বেগুন হয়েছে। তারপরে তো সমস্ত রকম পাতা। হ্যাঁ, জলের জল বলে না, এই শুটিং এখানে দেখো তো জল বলে লেখা আছে, সেভ করা আছে। ওকে বলো যে ইমিডিয়েটলি 500 টাকা করে দিয়ে একটা কি করতাম। এই পেটি আনতে আমরা বেশি বোঝো না, আমার ধরা আছে 2 লিটার গ্রাম দিলে এই পাটি। হ্যাঁ, তো কম বেশি এখানে আমি হাতে হাতে ফল পেয়েছি। শুধু তাই নয়, গত 4 মাস আগে এখানে পেঁপের চারা তৈরি করা হয়েছে ওনার মাধ্যমে। উনি এখানে 2-3 বছর ধরে ব্যাগ সব গাড়ান। অনেকে গুরুত্ব দিয়েছে, অনেক গুরুত্ব মানে বিনা পয়সা দিয়েছে, অনেকে গুরুত্ব দিয়েছে, অনেক গুরুত্ব দিয়েছে। এবছর এত বড় করে মানে এর চারা, ওই পেঁপের চারা দেওয়া হয়েছে ওর এলাকাতে। যদি শুনবে 200 মতো পাঠানো হয়েছে ওই মোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত আর মণিপুর গ্রাম পঞ্চায়েত। বলুন, আমি 4টে চারা পুঁতেছিলাম। 4টেতে এক এক গাছে প্রায় 7 কেজি, 8 কেজি, 10 কেজি করে পেঁপে হয়েছে। রিসেন্ট খাচ্ছি বলে, কিন্তু
কিন্তু এই জলে অতিরিক্ত জলে গাছগুলো নষ্ট হয়ে গেছে। যাক সেগুলো একটা অভিজ্ঞতা হলো। তো আপনাদেরকে বলবো, আমি 15 দিন আগে শুনেছিলাম ওনার মুখে, এবং আপনাদের যে এনজিও কাজ করছিল তার কর্মকর্তা এই ঘটনাটা আমরা কাজ করতে করতে আটকে গেছি, সেই সব মেয়েরা সেই সব গ্রুপে পরিবারগুলো যাতে এর আওতায় কাজ করতে পারে তাহলে সুবিধা হয়। তাতে উনি ডেট করে দিলেন 27 জুলাই একটা মিটিং ডাকার কথা বললেন, যেসব মায়েরা সম্পদ আপনারা আপনাদের কাজ করবেন। তো মহারাজ বললেন আপনি অ্যারেঞ্জ অলওয়েজ আমার কোনো আপত্তি নেই। তো সেই শুভ দিন আজকের একটা রেজুলেশন হবে, রেজুলেশনের সিদ্ধান্ত হবে কে কী দায়িত্ব পালন করবে। আমরা প্রকৃত জানি না, ওর কাছে শুনেছি, কিন্তু প্রকৃত জানি না তারা কীভাবে সহযোগিতা করছে। কারণ মানুষই হচ্ছে সম্পদ। উনি অনেক কিছু দিতে, এখানে ফলের চারাও দিয়েছে, হাজার হাজার চারা বিনা পয়সা দিতে চাইছে, উভয় কলাবরেশন করে কাজ, সেটার ভালো উদ্যোগ। আর তারপরে এভরিথিং ডানা, আর এভরিথিং সমস্ত রকমের চারা এখানে তৈরি হবে। আগামী আশ্বিন মাস থেকে ডেলিভারি শুরু হবে। যে চারা চাইবে, যেটা বাজারে আপনারা কেনেন, অনেকে কেনে, কিন্তু সে চারাগুলো ভালো না, রাসায়নিক চারা 2 দিন বাদে শুকিয়ে যায়। সেই একটা প্রক্রিয়াকরণের একটা আজকে নৌ চুক্তি হবে। মহারাজ বলে এখান থেকে ডেলিভারি আমরা নৌকায় করে ওখানে ডেলিভারি পাঠিয়ে দেবো। সব কমার্শিয়াল, টাকা পয়সা তো দিতেই হবে, সমস্যা না দিক কিছু দেবে, কিছু সবজি চাষ করে দেবে। এইটা যদি করা যায়, এটা প্রচুর সম্পদ। এর মধ্যে যারা যারা কাজ করতে করতে বসে গেছে, মানে কাজের থেকে ডিটাস্ট হয়ে গেছেন, সেই কাজটা আবার পুনরায় জাগরিত করছে। আর আপনাদের ওখানে যে একজন শিবশঙ্কর ভোলা মজুমদারের নাম তো শুনেছি, ভোলা মজুমদার তোমাদের বেরোবজিতে তো ফেমাস লোক। আরে ওই ও 1 2 তো জয়েন্ট ভোলা মজুমদার আরে বাগদিপাড়ায় বাড়ি। আর যাই হোক, সে পরে জানতে ও তোমাদেরকে সহযোগিতা করবে। কোনো রাজনৈতিক দাদারা বা কোনো কেউ যাতে না তোমাদেরকে পিছন থেকে যাতে অসুবিধা হয়, সে ধরনের সাপোর্ট লোকাল আমাদের কমিটিতে আছে, ও আছে। না বলছি মানে যেটা ওরা সমস্যায় ভুগছে বর্তমানে। স্যার কি জানেন তো, রাজনীতি বলছি না, মানে কি জানেন তো, আমি ওখানে কাজ করতাম, তো এটা তো আমার বেনিফিশিয়ারি ছিল। কাজ করতে গিয়ে যেটা হয়েছে, মানে সাপোর্ট, যে ধরো আমি যদি কারোর সাপোর্ট পাই না, আমি কাজটা ভালো করে করতে পারি। সেটাই সব থেকে বেশি প্রশাসনের সাপোর্টটা হলে ভালো হয়। আবার আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমরা কি মাঠ দাঙ্গা করতে গেছি? না, আমাকে একটা কথা বলুন, ভাই আপনি চুপ করুন। শুনুন, এলাকা সন্দেশখালী ব্লক 12 35 বছর আমি আজকে বিরাজমান। মানে প্রত্যেকটা পার্টির নেতা, প্রত্যেকটা প্রশাসনিক বা এর লোকজন, সরকারি আধিকারিক, এক বাক্যে আমি গেলে কেউ আর কাজে এই জিনিসটা আমি আবার কথা কিন্তু আপনি গেলে আটকে আমি একটা কথা কি সচিন কি ঠিক 16 লাখ টাকার মাল ধানি থেকে চেয়েছে, 16 লাখ টাকার মাল। আমি এবার বলা উচিত ছিল, এখানে বুঝতে হবে, এখানে রাজনীতির কথা আসবে না, কিছু আসবে না। বর্তমান পরিস্থিতিটা প্রশাসনিক দরকার থাকতো, তাহলে তো আমি তো নিজে গিয়ে এডিও বিডিওর সঙ্গে চিঠি দিয়ে করতে পারতাম। আপনাদের দরকার ছিল যে এখানে আসা। ঠিক আছে, আমি আপনারা সাধারণ মানুষ নিজের ফসলটা নিজে করবে। আমি তো সরকারি সাহায্য নিচ্ছি না, সরকার যাবে সেটা আলাদা জিনিস। এইটা একটা হিন্দু ভূমির স্টিকার লেখা আছে, আপনি তো একটা ব্যক্তি নন। হ্যাঁ, আপনি তো একটা সোসাইটির একজন ম্যানেজমেন্টের লোক। হ্যাঁ, এজ এ স্বপন নস্কর জানবে যে রামকৃষ্ণ মিশন লোক। শুনুন, হ্যাঁ, আপনি দুপাশে দুজনে দুই অঞ্চলে কাজ করবো, আপনার কাজ আটকে যাবে। আজকে যদি যা করবো না কাজ ঠিক আছে, কাজ করবো নির্দিদা। আমি একটা কথা বলি, আমি প্রশাসন হচ্ছে প্রশাসন সরকার, সে সকল ব্যক্তি বিশেষে আমি এই দলের সাপোর্ট বলে, শাসক দলের সাপোর্ট বলে সে আমাকে সহযোগিতা করবে না, তাহলে সেইটা যা হোক সেটা হচ্ছে প্রশাসন নয়, সেটা রাজনীতি নয়, সেটা হচ্ছে ধ্বংসের নিচে সর্বনাশ। এটা এখানে আসবে না, আমাকে বলতে দাও। ভাই আমি কম্পেয়ার বাস্তব বলছি, এখানে ওয়াইডিসি এর সাথী সেবা আমি বলছি, এটা রেকর্ডিং হচ্ছে বারবার একটা ঠিক আছে, বন্ধ করে